তো ওয়েলকাম ব্যাক গাইজ টু আওয়ার ইউটিউব চ্যানেল হেল্পার। তো আজকে আমরা মানি অ্যান্ড ব্যাংকিংয়ের কিছু ইম্পর্ট্যান্ট টপিক ডিসকাস করব, কারণ এখন এক্সাম চলে এসেছে। শুধু তোমাদেরকে কিছু ইম্পর্ট্যান্ট টপিক ক্লিয়ার করতে হবে যাতে তোমাদের এক্সামে কোনো কিছু ছাড়া না পড়ে। এই যে আমরা টপিকগুলো ডিসকাস করব, এইগুলা যদি তোমরা একবার বুঝে নেও, তাহলে তোমরা যদি শিখোও না, তাহলে তোমরা এক্সামে বানিয়ে লিখতে পারবে। ইকোনমিক্স এমন একটি সাবজেক্ট যেখানে তোমাদের বানিয়ে লিখলেও অনেক মার্ক পাওয়া যায়। ঠিক আছে, তো থাকো আমাদের সাথে। তো মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটি শুরু করার প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে হোয়াট ইজ মানি, কারণ এই মানির উপরেই এই পুরো চ্যাপ্টারটি বেস করে আছে। তো মানি হচ্ছে এমন একটি জিনিস যা সবাই গ্রহণ করে তাদের জিনিসের পরিবর্তে। যেমন একজন দোকানদার সবজি বিকলো, তার পরিবর্তে সে পয়সা নেয়। ঠিক আছে, ঠিকভাবে একজন দোকানদার ফার্নিচার বিকলো, তার পরিবর্তেও সে মানি নেয়। ঠিক আছে, আর এই মানিকে আমরা স্টোর করে রাখতে পারি আমাদের ঘরে। স্টোর অফ ভ্যালু ইজ এ ইম্পর্ট্যান্ট ফাংশন অফ মানি। তো মানি কি তার সম্বন্ধে আমরা জেনে নিলাম। তো এখন আমরা ডিসকাস করব ফাংশনস অফ মানি। এটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, কারণ এই ফাংশনস থেকে অনেকবার 2 মার্কসের কোয়েকশন চলে আসে, যা তোমরা ভালো করে বুঝতে হবে, না হলে তোমরা এর আনসার দিতে পারবে না। অনেক ঘুরিয়ে ঘুরিয়ে কোয়েকশন আসতে পারে। তো ফাংশনস অফ মানিকে আমরা দুটি পার্টে ডিভাইড করতে পারি, প্রাইমারি ফাংশনস আর সেকেন্ডারি ফাংশনস। তো প্রাইমারি ফাংশনসের মধ্যে আমাদের হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এবং সেকেন্ড ফাংশন হচ্ছে মেজার্স অফ ভ্যালু। ঠিক আছে, আর এই যে সেকেন্ডারি ফাংশনস হচ্ছে, সেকেন্ডারি ফাংশনসের মধ্যে স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্টস অ্যান্ড স্টোর অফ ভ্যালু। ঠিক আছে, তো প্রাইমারি ফাংশনস মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তো মিডিয়াম অফ এক্সচেঞ্জ জিনিসটা কি? মিডিয়াম অফ এক্সচেঞ্জ জিনিসটা হচ্ছে যে আমরা যে কোনো কিছু জিনিস কিনি বা বেচি, তার পরিবর্তে আমরা টাকা নেই বা দিই। এই যে কোনো জিনিস কিনা এবং বেচার পরিবর্তে আমরা টাকা এবং পয়সা নেই, এটাকে বলে আমরা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে মেজার্স অফ ভ্যালু, যেটা প্রাইমারি ফাংশনের সেকেন্ড ফাংশন। তো মেজার্স অফ ভ্যালু, এই যে ফাংশনটা মানির, এটা কিছু নয়। যখন তোমরা দোকানে গিয়ে বললে একজন দোকানদারকে যে দাদা জিনিসটার দাম কত, তার পরিবর্তে যখন দোকানদার বলল যে জিনিসটার দাম 20 টাকা বা 30 টাকা, এই যে দোকানদার জিনিসটার মূল্য যে বলল তোমাদেরকে পয়সায়, এই জিনিসটাকে বলে মেজার্স অফ ভ্যালু। মানে কোনো জিনিসের মূল্যকে আমরা টাকায় পরিবর্তিত করতে পারি, যা বাটার সিস্টেমে ছিল না। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্টস। তো স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্টস আর কিছু নয়, যে পেমেন্টসগুলা আমরা ফিউচারে করব, সেই পেমেন্টসগুলোকে স্ট্যান্ডার্ড অফ ডেফার্ড পেমেন্টস বলে। তো এটার আমরা একটা এক্সাম্পল দিই। যেমন একজন পার্সনের 10 কেজি চাউল লাগে, তার পরিবর্তে তাকে দিতে হবে ধরো 500 টাকা, কিন্তু তার কাছে মাত্র 200 টাকা রয়েছে। ঠিক আছে, তাই সে কী করবে, 200 টাকা দিয়ে 300 টাকা বাকি করে আসবে। এই যে 300 টাকা সে ফিউচারে দেবে, এই পেমেন্টটাকে আমরা বলি ডেফার্ড পেমেন্টস। তো নেক্সট টপিক হচ্ছে স্টোর অফ ভ্যালু। আচ্ছা, এই যে স্টোর অফ ভ্যালু ফাংশন যে মানির, এটা কি বলে? এটা বলে যে মানিকে আমরা স্টোর করে রাখতে পারবো আমাদের ঘরে, আর যখন আমাদের প্রয়োজন তখন আমরা মানিকে ইউজ করতে পারবো আমাদের এক্সপেন্ডিচার মিট করতে। ঠিক আছে, আচ্ছা, তো এতক্ষণ আমরা জেনেছি মানির ফাংশন
যে এই যে ফাংশনগুলো আমরা এতক্ষণ জেনেছি এগুলা হচ্ছে জেনারেল ফাংশন, মানে মানে কীভাবে কাজ করে, মিডিয়াম অফ অ্যাকশন হিসেবে কাজ করে, মেজার্স অফ ভ্যালু হিসেবে কাজ করে, স্ট্যান্ডার্ড অফ ডেভেলপমেন্ট হিসেবে কাজ করে, অর স্টোর অফ ভ্যালু হিসেবে কাজ করে। ঠিক আছে, এখন আমরা জানবো কন্টিনজেন্ট ফাংশন অফ মানি। ঠিক আছে, তো কন্টিনজেন্ট ফাংশন কি? কন্টিনজেন্ট ফাংশন হচ্ছে মানির একটা ফাংশন যা কনজিউমারকে, প্রডিউসারকে এসেট্রা মানুষকে সাহায্য করে তাদের ইকোনমিক ডিসিশন নিতে। ঠিক আছে, তো আমরা দেখে নিই কন্টিনজেন্ট ফাংশন কী কী আছে। তো মানির প্রথম কন্টিনজেন্ট ফাংশন হচ্ছে মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকাম। মানি ন্যাশনাল ইনকাম মাপতে সাহায্য করে, যা বাটার সিস্টেমের দ্বারা সম্ভব ছিল না। তো নেক্সট ফাংশন হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম। মানি ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম করতেও সাহায্য করে, যা বাটার সিস্টেমের দ্বারা সম্ভব ছিল না, কারণ বাটার সিস্টেমে জিনিসের পরিবর্তে জিনিস দেওয়া হতো, যা সম্ভব নয় কখনো লোকেদের মধ্যে বাটা। ঠিক আছে, তো মানির 2 নম্বর ফাংশন হচ্ছে কি ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম। তো কন্টিনজেন্ট ফাংশনস অফ মানি এটা বেসিক্যালি 2 মার্কের জন্য আসে। তো তোমরা 2টি পয়েন্ট শিখে নিও, তারপর যদি কোনো সময় বাই চান্স এক্সামে চলে আসে যে কন্টিনজেন্ট ফাংশনস 6 মার্কের, 6 মার্কের, তাহলে তোমরা কি করবে, তখন তোমরা মানির যে জেনারেল ফাংশনগুলো শিখেছিলে সেই ফাংশনগুলো লিখে দিও। তো এখন আমরা ডিফারেন্ট টাইপস অফ মানি জানবো। আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ মানির মধ্যে কি কি আছে? লিগ্যাল টেন্ডার মানি, টোকেন মানি, পেপার মানি। তো লিগ্যাল টেন্ডার মানি আর কিছু নয়, এই যে আমরা ইউজ করি 10 টাকা 20 টাকার নোট, এই নোটগুলোকে আমরা লিগ্যাল টেন্ডার মানি, এগুলা আরবিআই দ্বারা অ্যাপ্রুভ। ঠিক আছে, তো আমাদের নেক্সট হচ্ছে টোকেন মানি। টোকেন মানি হচ্ছে সেই মানিগুলা যেগুলার ফেস ভ্যালু বেশি তার ইন্টার্নসিক ভ্যালু মানে তার যে অ্যাকচুয়াল ভ্যালু যেটা আছে তার থেকে তার ফেস ভ্যালু বেশি। যেমন আমাদের 500 টাকার নোট, ঠিক আছে, আমাদের 500 টাকার নোট কাজ করে 500 টাকার, কিন্তু এই 500 টাকার নোট বানাতে হয়তো সরকারের 20 টাকা বা 30 টাকা খরচ হয়। ঠিক আছে, কিন্তু তার ইন্টার্নসিপ ভ্যালু হচ্ছে 20 টাকা বা 30 টাকা, কিন্তু তার ফেস ভ্যালু হচ্ছে 500 টাকা। এটাকে বলে আমরা টোকেন মানি। তো নেক্সট হচ্ছে পেপার মানি। পেপার মানি হচ্ছে সেই মানিগুলা যেগুলা কাগজ দিয়ে তৈরি করা হয় এবং এগুলা লিগ্যালি টেন্ডার। ঠিক আছে, আর আরেকটি মানি আছে সেটা হচ্ছে কয়েন মানি, যে মানিগুলা সাধারণত সোনা, রূপা বা তামা দিয়ে তৈরি করা হয় এবং এগুলা লিগ্যালি টেন্ডার। তো এখন আমাদের নেক্সট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ডিমান্ড ফর মানি। ডিমান্ড ফর মানি বলতে আমরা বুঝি যে মানির ডিমান্ড কেন হয়। তো মানির ডিমান্ড হবার দুটো রিজন রয়েছে, একটা হচ্ছে ট্রানজ্যাকশন ডিমান্ড আর একটা হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড। ঠিক আছে, তো ট্রানজ্যাকশন ডিমান্ড কি? তো ট্রানজ্যাকশন ডিমান্ড হচ্ছে সেই ডিমান্ডগুলা যেগুলা ট্রানজ্যাকশন করবার সময় প্রয়োজন হয়, যেমন ঘরের জন্য গ্রসারি আইটেম কিনা, বাজার করা। এই যে এক্সপেন্ডিচারগুলো হচ্ছে, এই এক্সপেন্ডিচারগুলা রেকারিং এক্সপেন্ডিচার, মানে রেগুলারলি করতে হয়। এই এক্সপেন্ডিচার করার জন্য যে হাউস হোল্ডরা তাদের কাছে মানি রাখে, এই ডিমান্ডটাকে আমরা বলি ট্রানজ্যাকশনারি ডিমান্ড। তো ট্রানজ্যাকশনারি ডিমান্ডের কিছু ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাগুলো আমরা ডিসকাস করে নিই। যেমন MDT = KT। ঠিক আছে, এখানে M বলতে মানিকে বোঝানো হচ্ছে, D বলতে ডিমান্ড এবং T বলতে ট্রানজ্যাকশনস। এই যে MDT হচ্ছে ট্রানজ্যাকশনারি ডিমান্ড ফর মানি। ঠিক আছে, তো আমরা MDT বুঝে নিলাম।
তো এমডিটি ইজ ইকুয়াল টু কেটি। কে হচ্ছে পজিটিভ ফ্র্যাকশন আর টি হচ্ছে টোটাল ভলিউম অফ ট্রানজ্যাকশনস ইন দ্য ইকোনমি। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছ যে কে আমরা লেফট সাইডে নিয়ে গেলাম। তো লেফট সাইডে নিয়ে গেলে কে উল্টে যাবে, তার নিচে 1 রয়েছে, 1টা চলে আসবে উপরে, তে হয়ে যাবে 1/k ইন্টু এমডিটি ইজ ইকুয়াল টু টি। ঠিক আছে, আর তো আমরা জানি 1/k ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ সার্কুলেশন অফ মানি। ঠিক আছে, তো 1/k কে আমরা লিখে নিলাম ভি ইন্টু এমডিটি ইজ ইকুয়াল টু টি। এটা হচ্ছে তোমাদের ফাইনাল ফর্মুলা। তো স্পেকুলেটিভ ডিমান্ড হচ্ছে সেই ডিমান্ড যখন মানুষে চায় তাদের ওয়েলথ বাড়ানোর জন্য। তো ওয়েলথ বাড়ানোর জন্য তারা কি করতে পারে, কোনো এক কোম্পানির শেয়ার কিনে নিতে পারে বা বন্ড কিনে নিতে পারে। ঠিক আছে, তারপর প্রপার্টি কিনে, এই যে বন্ড শেয়ার প্রপার্টি কিনবার জন্য যে বড় বড় ডিমান্ড হয় মানির, সেই ডিমান্ডগুলোকে বলা হয় স্পেকুলেটিভ ডিমান্ড। তো স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানির ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা হচ্ছে MDS ইজ ইকুয়াল টু আর ম্যাক্স মাইনাস আর মাইনাস আর মিন। ঠিক আছে, তো এম হচ্ছে এখানে মানি, ডি হচ্ছে ডিমান্ড, এস হচ্ছে স্পেকুলেটিভ ডিমান্ড। ঠিক আছে, ওর আর ম্যাক্স হচ্ছে আপার লিমিট অফ মার্কেট রেট অফ ইন্টারেস্ট মাইনাস মার্কেট রেট অফ ইন্টারেস্ট ডিভাইডেড বাই আর হচ্ছে মার্কেট রেট অফ ইন্টারেস্ট মাইনাস লোয়ার লিমিট অফ মার্কেট রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, এটা খুব একটা ইজি, তোমরা মনে রাখতে পারবে। আর ম্যাক্স মাইনাস আর মাইনাস আর মিন। ঠিক আছে, ম্যাক্সিমাম মাইনাস মার্কেট রেট অফ ইন্টারেস্ট আর মার্কেট রেট অফ ইন্টারেস্ট মাইনাস মিনিমাম রেট অফ ইন্টারেস্ট। তো তোমাদের নেক্সট টপিক হচ্ছে সাপ্লাই। এটা হচ্ছে মানি সাপ্লাই টপিক, যেখানে আমরা শর্টকাটে বুঝে নেব যে সিগনিফিকেশনসগুলা M1, M2, M3 এবং N4। M1 কি, M2 কি, M3 কি, M4 কি, এগুলা ডাইরেক্ট কোয়েকশনে এরকমভাবে আসতে পারে, রাইট দ্য সিগনিফিকেন্স অফ M1, রাইট দ্য সিগনিফিকেন্স অফ M2, M3, M4। ঠিক আছে, তো আমরা এগুলো বুঝিনি। ঠিক আছে, তে in India there are 4 concepts of money supply. Reserve Bank of India uses 4 alternatives of money supply called as M1, M2, M3, M4. Each money supply can briefly be explained below. তো আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানি সাপ্লাইকে 4টি ভাবে কন্ট্রোল করে। তো আমরা এক্সপ্লেন করি M1 কি। তো M1 বলতে সি প্লাস ডিডি প্লাস অডি। সি হচ্ছে কারেন্সি হেল্ড বাই পাবলিক, পাবলিকের হাতে কতটুকু টাকা আছে, পেপার মানি বা কয়েন মানি যাই হোক। তারপর হচ্ছে ডিমান্ড ডিপোজিট ডিডি। ডিমান্ড ডিপোজিট হচ্ছে সেই ডিপোজিটগুলা যেটা যখন তখন আমরা তুলে নিতে পারি, কিন্তু টাইম ডিপোজিট হচ্ছে সেই ডিপোজিটগুলা যেগুলো আমরা আফটার সার্টিন পিরিয়ড উইথড্র করি। আমরা ডিমান্ড ডিপোজিট যে কোনো সময় ব্যাংক হতে তুলতে পারি, কিন্তু টাইম ডিপোজিট সবসময় তুলতে পারি না। ঠিক আছে, আর অডি আদার ডিপোজিট উইথ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে আরও কতটুকু ডিপোজিট আছে, এগুলো সাধারণত ব্যাংক ডিপোজিট রাখে। তো আমরা বুঝে নিলাম M1 হচ্ছে কতটুকু পাবলিক কাছে আছে টাকা, ডিমান্ড ডিপোজিট কতটুকু আছে, আর রিজার্ভ ব্যাংকের কাছে কতটুকু ডিপোজিট আছে। তো অডি আমি যা বলেছিলাম, অডি স্ট্যান্ডস ফর আদার ডিপোজিট with the RBI, which includes demand deposits of public financial institutions like IMF, IFC, etc. তো M2 হচ্ছে M1 প্লাস সেভিং ডিপোজিট উইথ পোস্ট অফিস। তো M1 আমরা ডিসকাস করেছিলাম সি প্লাস ডিডি প্লাস অডি, আর প্লাস সেভিং ডিপোজিট উইথ পোস্ট অফিস হচ্ছে
M2, ঠিক আছে, M1 প্লাস সেভিং ডিপোজিট উইথ পোস্ট অফিস। তো M3 হচ্ছে M2 প্লাস নেট টাইম ডিপোজিট অফ কমার্শিয়াল ব্যাংক। তো M2 তো আমরা পেয়ে গেছি M1 প্লাস সেভিং ডিপোজিট উইথ পোস্ট অফিস, আর নতুন একটা টার্ম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নেট টাইম ডিপোজিট ও কমার্শিয়াল ব্যাংক। তো টাইম ডিপোজিট আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে ডিপোজিটগুলা আমরা আফটার সার্টেন পিরিয়ড পর তুলতে পারি, মানে উইথড্র করতে পারি, সেই ডিপোজিটগুলোকে আমরা টাইম ডিপোজিট বলি। কিন্তু ডিমান্ড ডিপোজিট আমরা এনি টাইম উইথড্র করতে পারি। আর M4 হচ্ছে M3 প্লাস টোটাল ডিপোজিট উইথ পোস্ট অফিস এক্সক্লুডিং ন্যাশনাল সেভিং সার্টিফিকেটস, ঠিক আছে। তো এখানে ছিল সাপ্লাই অফ মানি কনসেপ্ট। তো এক্সামে যাই আসুক তোমরা এই জিনিসগুলো লিখে দিও সাপ্লাই থেকে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।